বলুন। একটা কোশ্চেন আমি একটা বিষয় বলবো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্বন্ধে ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম একবার। ওনার সঙ্গে মতভেদ ছিল, পরে ওনার সঙ্গে বন্ধুত্ব হয়। তো ওনাকে এই প্রশ্ন করেছিলাম যে দেশবন্ধুর সঙ্গে আপনার মতভেদটা কেন হলো, গান্ধীজিকে জিজ্ঞেস করুন। গান্ধীজিকে। আর আপনি এই সম্বন্ধে আপনার কি বক্তব্য? উনি কিছুক্ষণ থেমে রইলেন, তারপরে বললেন দেশবন্ধু এবং ওনার স্ত্রী সম্বন্ধে মানে আমি গট হাই রিগার্স অ্যান্ড রেসপেক্ট ফর দেম। এটা মানে বয়সে 1 year ডিফারেন্স। গান্ধীজির জন্ম হচ্ছে 1869, আর দেশবন্ধু 1870, 1 year ডিফারেন্স এমন দেম। তো আমার ওদের সঙ্গে যথেষ্ট আমার ওনাদের আমি শ্রদ্ধা করি। সামান্য মতভেদ হয়েছে আমাদের মধ্যে, কিন্তু সেটা খুবই সামান্য মতভেদ। আমরা দুজনে এক পথের প্রতীক। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। ওনার স্ত্রী, উনি প্রথম মহিলা যিনি উনি জেলে গিয়েছিলেন, দেশবন্ধুর স্ত্রী। আন্দোলন করতে গিয়ে উনি জেলে গিয়েছিলেন। তো ওনার প্রতি আমার ওই ফ্যামিলির সঙ্গে আমার খুব পরিচয়। একটা ঘটনা উনি বললেন যে আমরা দুজনেই ফরিদপুরে যাই একসাথেই। কোথায় যাই? ফরিদপুরে একটা ফরিদপুর, হ্যাঁ। ফরিদপুর সামার 1923, মেবি 1923 or 24. সো দেয়ার ইজ এ কনফারেন্স, দুজনেই সেখানে যান এবং সেখানে গিয়ে তো দুজনেই আমরা ভাষণ দিই এবং এক লাইনেরই, আমাদের মধ্যে কোনো মতভেদ ছিল না। ওই জয়েন টুগেদার। তারপরে শেষের দিকে বললেন, যখন দেশবন্ধু মারা গেলেন 1925-এ মারা যান দার্জিলিংয়ে দেশবন্ধু। তো উনি আমাকে মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে জানিয়েছেন চিঠি দিয়ে যে প্লিজ কাম অ্যান্ড মিট মি। তো গান্ধীজি চলে গেলেন দার্জিলিংয়ে গিয়ে দেশবন্ধুর সঙ্গে কয়েকদিন ছিলেন। 2 দিন থাকার কথা, সেখানে 4-5 দিন ছিলেন। দুজনের মধ্যে প্রচুর আলোচনা হয় নানান বিষয় নিয়ে, কাউন্সিলে ঢোকা নিয়ে, দেশ স্বাধীন হলে কী হওয়া উচিত না উচিত ইত্যাদি নিয়ে আলোচনা হয় অনেক। তো গান্ধীজি বলছেন, I have got difference of opinion in many cases, but I never expressed myself that I am not in same opinion with you. I appreciate your point, but I kept quiet. I never objected. উনি যত কিছু বলেছেন আমরা দুজনেই শুনেছি, কিন্তু কোনোদিন ওনার কথায় প্রতিবাদ করিনি। কিন্তু আমাদের বন্ধুত্ব দুর্দান্ত ছিল। তারপরে গান্ধীজি চলে এলেন যখন ওনার সঙ্গে ছিলেন, হ্যাঁ, দাসের সঙ্গে দার্জিলিংয়ে, তখন উনি ওনাকে কিছু বলেননি কি মতভেদ? মতভেদ প্রথম দিকে বলতেন, কিন্তু যখন শেষ মুহূর্তে দার্জিলিং এসে তখন আগে বলতেন যে মতভেদ হয়েছে, কাউন্সিলে নিয়ে মতভেদ হলো দুজনের মধ্যে। কাউন্সিলে ঢোকা চিত্তরঞ্জন দাস বললেন, কাউন্সিলে আমরা ঢুকি, আমরা ওখানে গিয়ে প্রোটেস্ট করবো। উনি বললেন না, আমরা বয়কট করবো কাউন্সিলে। এনে মতভেদ হয়, কিন্তু পরবর্তীকালে আবার মিল হয়ে যায়। চিত্তরঞ্জন দাস পার্টি থেকে বেরিয়ে এসে স্বরাজ পার্টি গঠন করলেন, স্বরাজ দল গঠন করলেন। তো আবার দুজনের মধ্যে মিল হয়ে গেল। সেটাই বলছিলেন যে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, অনেক মতভেদ হয়েছে, বাট উই আর টুগেদার। আমরা একসঙ্গেই কাজ করেছি। আমাদের মিউচুয়াল রেসপেক্ট আমাদের কোনোদিন আমরা হারাইনি, এবং এমনকি তার শেষ মুহূর্তের জীবনে পর্যন্ত আমরা পরস্পরের মধ্যে বন্ধুত্ব আমাদের অটুট ছিল। তারপরে দেশবন্ধু তো মারা গেলেন, উনি চলে এলেন, বডি নিয়ে আসা হলো কলকাতায় দেশবন্ধুর। কেরাতলা শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, গান্ধীজি ওখানে এলেন ওই শ্মশানে। only one person who spoke, that is গান্ধীজি. He gave a lecture. উনি বললেন, সেখানে বলেছিলেন যে তুমি শুধু বাঙালির নেতা নাও, তুমি সারা ভারতবর্ষের নেতা, তুমি আমাদের সবার নেতা। তোমাকে হারাইছি, শুধু বাঙালিই তোমাকে হারায়নি, আমরা সবাই মিলেই তোমাকে হারিয়েছি। এই কথাগুলো যেভাবে উনি বলেছিলেন সেগুলো সত্যি মনে গাঁথার মতো হয়ে থাকে। এত সুন্দরভাবে উনি বলেছিলেন। উনি রিমেম্বার করে আপনাকে বলছিলেন যে কি বলেছিলেন? এটা বলেছিলেন I don't know, I had tears in my eyes. I could not control my tears. শ্মশানে দেশবন্ধুর সম্বন্ধে আমরা করতে পারিনি, এমন মানুষকে আমরা হারিয়েছি। উনি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম, বাট উই মিসড হিম। এইভাবে বললেন। সেদিন ওই পর্যন্ত আলোচনা করে এত ভালো লাগলো ওনার এই কথা শুনে না, মানে কি বলবো, যে এতটা রেসপেক্ট মিউচুয়াল ডিফারেন্স। এইখানেই গান্ধীজির মানে কী বলবো না বৈশিষ্ট্য, যে মতভেদ থাকলে যে তাকে অসম্মান করতে তা না, তাকে রীতিমতো শ্রদ্ধা করতেন। সেমনি রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু তার মতভেদ ছিল। একটা ঘটনা বলবো, মতভেদটা বলছি। আচ্ছা, দুজনের মধ্যে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি কিন্তু একইভাবে গ্রো করেনি। এটি আমার
বলতে চাইছি যে স্পিরিচুয়ালিটি কিন্তু প্রত্যেক মানুষের ভাই একইভাবে আসে না, ভিন্ন ভিন্ন আসে। এই দুজনের মধ্যেই তার প্রমাণ। গান্ধীজি যখন ফিরে এলেন দক্ষিণ আফ্রিকাতে, যখন গেলেন তখন পর্যন্ত ওনার মধ্যে আধ্যাত্মিক ভাবনা ছিল না, অতটা আসেনি ওনার মধ্যে। কিন্তু যখন কাজ করতে গেলেন, যে শ্রমিকদের নিয়ে, লেবারদের নিয়ে কাজ করতে গেলেন, যখন আন্দোলন শুরু করলেন শ্রমিকদের ব্যাপার নিয়ে, যখন তারা জেলে গেলেন, জেল থেকে ফিরে এলেন, তাদের খাবার নেই, তাদের থাকার ব্যবস্থা নেই, তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তখন তিনি নিজের মধ্যে একটা অভাব ফিল করলেন, একটা শক্তির দিন চাইলেন যে আমাকে শক্তি দাও, লেট মি গেট মাই স্ট্রেংথ, এনার্জি, গিভ মি স্ট্রেংথ, ও গড গিভ মি স্ট্রেংথ। ওই যে ভাবনা, ওই ভাবনার থেকে আস্তে আস্তে তার মধ্যে আধ্যাত্মিক জিনিসটা জেগে উঠল। তো দ্যাট ইজ থ্রু ওয়ার্ক, থ্রু ডিভোশন, টু ওয়ার্ক, কর্মযোগী যাকে বলা যায়। কর্মের ভিতর দিয়েই তার মধ্যে আধ্যাত্মিক ভাবনা জেগে ওঠে। এটাই বিরাট জিনিস গান্ধীজির জীবনে। উনি বলেছিলেন যে প্রথম জীবনে তো আমি অনেক কিছু করেছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, সব কিছু করেছি, বাট আমার মধ্যে সেই আধ্যাত্মিকতা আসেনি, যেটা আমার ভেতরে এলো ওই কাজ করতে গিয়ে। অর্থাৎ কাজের ভিতর দিয়ে, কর্মযোগের ভিতর দিয়ে তার ভিতরে আধ্যাত্মিকতার প্রকাশ। স্পিরিচুয়ালিটি কেম টু ওয়ার্ক অনলি, টু থ্রু ওয়ার্ক, কাজের মধ্যে। যখন লোকের দুর্দশা লোক দেখতে পেলেন, এইখানে বিবেকানন্দের সঙ্গে একটা কথা ওনার পরিচয়, এটা বলা দরকার। স্বামীজি আর ওনার মতে কিন্তু আকাশ পাতাল তফাৎ, 180 ডিগ্রি অপোজিট দুজনের ভাবনা। স্বাধীনতার সংগ্রামে স্বামী বিবেকানন্দ কখনো অহিংসা পন্থা, নন ভায়োলেন্সকে উনি অ্যাকসেপ্ট করেননি। হিজ কনসেপ্ট ওয়াজ দ্যাট থ্রো দিস পিপল আউট, এনি বাই এনি মিনস। তার জন্য সেটা শস্ত্র দিয়ে হোক, ভায়োলেন্স ও নন ভায়োলেন্স মেটেরিয়াল, বাট দে শুড বি থ্রোন আউট। এটাই তো কথা ছিল। স্বামীজি বলতেন পুজো করো, কালী মা কালীকে পুজো করো, শক্তি পূজা করো, কৃষ্ণের ভজনা করো, যে কৃষ্ণ কুরুক্ষেত্রে ছিল তাকে সেই শক্তির আরাধনা করো। এই ছিল স্বামীজির কথা। গান্ধীজি সেগুলো শুনেছেন, চিনেছেন, কিন্তু গান্ধীজির নীতি তো অহিংসা পন্থায়, দুজনের মতেই কিন্তু এইখানটা তফাৎ একটা। কিন্তু গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায়, হি ফেল্ট দ্য নেসেসিটি অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের প্রয়োজনীয়তা আছে, প্রয়োজনীয়তা। হ্যাঁ, উনি ভাবলেন যদি স্বামী বিবেকানন্দ একবার দক্ষিণ আফ্রিকাতে আসেন, তাহলে এই যে মানুষগুলো, অসহায় মানুষগুলো, আর ব্রিটিশার যারা আছে তাদের মধ্যে উনি একটা মনোবল আনতে দিতে পারবেন, একটা পরিবর্তন এনে দিতে পারবেন। এমনকি ব্রিটিশারদেরও যদি শোনেন, ওনার কথা শুনলে তারাও অ্যাফেক্টেড হবে ওনার কথাতে। উনি তখন একটা চিঠি লিখলেন সেতলুরকে, একজন বিখ্যাত লয়ার লোকমান্য তিলক, তাকে জানালেন যে স্বামী বিবেকানন্দকে যদি অ্যাপ্রোচ করা হয়, তিনি যেন একবার দক্ষিণ আফ্রিকাতে আসেন, রিকোয়েস্ট করলেন। হ্যাঁ, সেতলুর এলো, সেতলুর লয়ার, নাম করা সেতলুর, বোম্বে লয়ার। তিলক পাঠালেন তাকে, লোকমান্য তিলক বিবেকানন্দের সঙ্গে দেখা করেন। বিবেকানন্দ তখন পাঠালেন স্বামী শিবানন্দকে, পাঠালেন দক্ষিণ আফ্রিকাতে, যে তুমি যাও, অন মাই বিহাফ, গো অ্যান্ড হেল্প গান্ধীজি। বিবেকানন্দ গান্ধীজি সম্বন্ধে জানতেন, এটা নয় যে বিবেকানন্দ জানতেন না, এটি বড় কথা। যেমন গান্ধীজি জানতেন বিবেকানন্দ সম্বন্ধে, তেমনি বিবেকানন্দও জানতেন গান্ধীজি সম্বন্ধে। বিবেকানন্দ স্বামী উনি গেলেন শিবানন্দ, সেখানে গিয়ে সবার মধ্যে কথা বললেন, বিবেকানন্দের কথা বললেন, সাহেবদের মধ্যে ইউরোপিয়ানদের সঙ্গে বললেন যে স্বামীজি হ্যাজ সেন্ড মি উইথ ইজ মেসেজ টু ইউ, লাভ দিস পিপল, ডু নট হেট দিস পিপল, হেট্রেড বিগেটস হেট্রেড, ঘৃণাতে ঘৃণা বাড়ায়নি, হেট্রেড বিগেটস হেট্রেড, লাভ বিগেটস লাভ। এই ভাবনা নিয়ে এলেন ওদের মধ্যে। সত্যি তাতে অনেক উপকার হয় এবং ওকে শান্তি পায়, লোকেরা ভেতরে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসেন। এইখানেই গান্ধীজি বিবেকানন্দের এটাকে স্বীকার করেছেন যে উনি আমাকে বিরাট হেল্প করেছেন। গান্ধীজি এলেন কলকাতাতে, গান্ধীজি কলকাতাতে ছিলেন 2002-এ। বিবেকানন্দ মারা গেলেন, বিবেকানন্দ ডায়েড ইন 1902 ইন দ্য মান্থ অফ জুলাই। গান্ধীজি এলেন কলকাতাতে জানুয়ারিতে, ওই 1902-তে এসে কলকাতা থেকে পায়ে হেঁটে ওয়াকড অল দ্য ওয়ে টু বেলুর টু মিট বিবেকানন্দ। Oh, he met Vivekananda? Went to meet, but Vivekananda was not there. He went for treatment, medical treatment. Oh no. He could not meet him. He was waiting for him, just to say thanks that to me you have helped me a lot.
তোর জীবনে কখনো একদিন দেখা দেখা হয়নি। হয়নি। ওইখানে গিয়ে উনি ফিল করলেন যে আই জাস্ট কুড নট মিট দিস ম্যান, গ্রেট পার্সন। ওনার প্রতি যে রিগার্ড ছিল, এখানে দেখা হলো না, উনি ফিরে গেলেন। বাট আফটারওয়ার্ডস, আফটার সাম ইয়ার্স হি ওয়েন্ট টু কন্যাকুমারী, গান্ধীজি। কন্যাকুমারী যখন উনি গিয়েছিলেন, বিবেকানন্দের কথা উনি বারবারই বলেন যে উনি মানে ওনার জন্যই আমি এত শক্তি পেয়েছি, আই গট এনার্জি। বিবেকানন্দর কথাতে আমাকে অনেক শক্তি দিই। বিবেকানন্দ হচ্ছে ইউনিভার্সাল, তার স্ট্যান্ড ছিল ইউনিভার্সাল, তার চিন্তাধারণাই আলাদা ছিল, মানবতাবোধ, বিশ্বের মানুষের জন্য তার চিন্তাধারা, তার কাছে আনটাচেবিলিটি সমস্ত তার সম্বন্ধে কীরকম ধারণা ছিল বিবেকানন্দের, সেটা গান্ধীজিকে খুব স্পর্শ করেছে। ওয়াজ ভেরি মাচ অ্যাফেক্টেড বাই দ্যাট। তো সেটা উনি বললেন। আর একটা ঘটনা বলবো, এটা উনি নিজে আপনাকে বললেন? হ্যাঁ, নিশ্চয় বলছিলেন এসব কথা। ও মাই গুডনেস। এইগুলো বলতে উনি যখন বলতেন, ওয়ান থিং আই লাইক টু টেল ইউ, হি ওয়াজ সো মাচ as if so nicely to me, sometimes as if he's going to, tears is going to come out, and so silent he was speaking, so nicely he was speaking. Then pause after some time. Okay, today go, come after some time, I should talk to you. এইভাবে উনি বলতেন। কখনো রাগ নাই, কখনো গোসা করতেন না, কখনো একটা কড়া কথা বলতেন না। একটা মানুষ, অসাধারণ একটা মানুষ। এর মানুষকে আমার জীবনে আমি দেখিনি, কিন্তু এত যে আমাদের মতন বয়স, কত 15, 16, 17 ইয়ার্স ওল্ড। এখনকার বর্তমান কারণে ছিল নোবডি বদার্স ফর দিস, সব বয়েজ লাইক দিস কিছু টক। কারণ আমরা কথা বলতাম, তো বলছে তোমাদের ভিতরে, আমরা যখন আমাদের রেগে গেলে বলি, আই অ্যাপ্রিসিয়েট ইউ, ইউ হ্যাভ গট এনার্জি, ইউ গট স্ট্রেংথ, ইউ হ্যাভ গট ডিটারমিনেশন, আই লাইক ইট, কাম অন, গো হেড, গো টক, ইউ ক্যান অ্যাবিউজ মি, আই ওন্ট মাইন্ড, বাট আই লাইক ইউ, I like you on this energy, way of talking. Maintain this, maintain this. এই কথা বলতেন উনি। তার মানে কি? তার মানে আমাদের মধ্যে যে উনি বলতে তোমাদের মধ্যে আগুন আছে, সেই আগুনের বিকাশ করো, তার প্রকাশ করো, সবার মধ্যে উঠো। এখন তোমার অল্প বয়স, তোমাদের সারা জীবন পড়ে আছে। এই যে গান্ধীজির কথাগুলো, এগুলো হাউ ক্যান আমি ফরগেট? আমি তো অনেক কিছু ভুলে গেছি, কিন্তু এগুলো তো বলিনি। আই জাস্ট ক্যানট ফরগেট অল দিস থিং। ওনার সম্বন্ধে এরকম মানুষ উনি মানে বিবেকানন্দের সম্বন্ধে চিন্তা। রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা ঘটনা বলবো। মানে আধ্যাত্মিক ভাবনা রবীন্দ্রনাথের কাছে কিন্তু ডিফারেন্ট। রবীন্দ্রনাথ গট স্পিরিচুয়ালিটি নট বাই থ্রু কর্মযোগ, নট বাই দ্যাট। উনি তো ব্রাহ্ম ছিলেন, উনি ব্রাহ্ম সমাজে যেতেন, আচার্য হিসেবে ভাষণ দিতেন, ব্রহ্ম সঙ্গীত করতেন। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন, এতেও আমার ভেতরে আধ্যাত্মিকতা আসেনি, আই নেভার ফেল্ট এনিথিং। কিন্তু প্রকৃতি, যে প্রকৃতির ভিতরে যে একটা সৌন্দর্য আছে, মানে আনন্দরূপম অমৃতম যদ বিভাতি, উপনিষদের কথা, যে সে মহাশক্তি তার জন্য চারিদিকে প্রকাশ পাচ্ছে, চারিদিকের জন্য বিকশিত হচ্ছে তার শক্তিকে, সেটার জন্য আমি প্রকৃতির মধ্যে দেখতে পেতাম। I used to feel that some supernatural power, something is there which is controlling all this universe. That is gradually entered in my mind. সেই বিশ্বর কথা আমার ভিতরে, আমার অন্তরে সে অনন্তর কথা, ইনফিনিটি গ্র্যাজুয়ালি আই ওয়াজ ফিলিং ইন মাই মাইন্ড। আমার ভিতরে আস্তে আস্তে সেগুলো বিকশিত হতে থাকলো। এই রবীন্দ্রনাথের কথা। এইভাবে উনি অনন্তের স্পর্শ পেলেন। উনি পেলেন স্পর্শ জীবন দেবতা, যাকে উনি জীবন দেবতা বলতেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রে জীবন দেবতাই ছিল ওনার গড, যাকে উনি ইন্সপিরেশন পেতেন। এইভাবে ওনার ভিতরে কিন্তু স্পিরিচুয়ালিটি এসে গেল রবীন্দ্রনাথ। কিন্তু গান্ধীজির ব্যাপারে তা নয়। কর্মযোগী এরা কিন্তু প্রকৃতি এবং মানবতা, হিউম্যানিটি, এই দুটোর থেকেই ওনার ভিতরে আধ্যাত্মিকতা আসে। এই দুটো তফাৎ। কিন্তু দুজনের মধ্যে চিন্তাধারা একটা বিরাট তফাৎ ছিল। সেটা হচ্ছে 1934 there was an earthquake at Bihar. So many huge number of destruction, huge, that is thousands of people died. তার মধ্যে ছোট শিশু বড় সব রকম লোক ছিল। গান্ধী তখন সাউথ ইন্ডিয়াতে ছিলেন। উনি খবরটা পাওয়ার পরেই হরিজন পত্রিকাতে লিখলেন যে ইট ইজ আ গডস পানিশমেন্ট। কেন পানিশমেন্ট দিয়েছেন? যে বিহারে যারা উচ্চবর্ণের লোকেরা অস্পৃশ্য আনটাচেবিলিটিদের ঘৃণা করত, হেট্রেড ছিল একটা মানে নিম্ন শ্রেণীর লোকদের উপরে, যাদের বলা যায় অসুচি লোক যাদের বলা হয়, এদের তাদের ঘৃণা করত। এই ঘৃণা করার জন্যই ভগবান তাদের শাস্তি দিয়েছেন।
গড হ্যাজ পানিশ দেম ফর দিস সিন, এটা উনি লিখলেন। এটা রবীন্দ্রনাথ যখন পড়লেন উনি বললেন এটা কী কথা, একটা ডিভাস্টেশন একটা হয়েছে, ভূমিকম্প হয়েছে, তার সাথে গডের ব্যাপারটা কী করে আসে, গড কী করে পানিশ করে। রবীন্দ্রনাথ তখন এর জবাব দিলেন, উনি লিখলেন সত্যের সন্ধানে, সার্চ অফ ট্রুথ বলে একটা আর্টিকেল লিখলেন, পাবলিশ করলেন ওনার কালান্তরে। তো প্রকাশ করলেন, তাতে উনি কী লিখলেন যে গড কখনো একজনের সিন আরেকজনকে দিতে পারে না। ছোটো ছোটো শিশু মারা গেছে, মহিলারা মারা গেছে, নিম্নবর্ণ উচ্চবর্ণ সব রকম লোকই মারা গেছে। তো গড যদি শাস্তি দেবেন তাহলে শুধু ওদের দিতেন যারা অন্যায় করেছে, তাদের নিয়ে যারা অন্যায় করেনি তাদের কেন পানিশ করলেন। কাজেই তোমার এই কথাটা ঠিক নয়, এই কিন্তু রবীন্দ্রনাথ বললেন। গান্ধীটা পড়ার পরে হি ডিডন্ট অ্যাকসেপ্ট ইট। হি সেড এগেইন রোট ইন হরিজন, পাল্টে জবাব দিলেন যে না, এটা হতে পারে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কিছুই ঘটে না, এমনকি গাছের পাতা পর্যন্ত নড়ে না, মুখ পড়ে না যদি ঈশ্বর যদি না চান। কাজে এটা ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে এগুলো। এটা যে অনেক, এটা মানুষের যুক্তি দ্বারা চিন্তা করা যায় না, বিজ্ঞানের কিছু মানে পাওয়া যায় না, এটা গান্ধীজি বললেন। দুজনের মধ্যে তর্ক থেকে চলতেই থাকলো। গান্ধীজি পরে এই নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে, রবীন্দ্রনাথের বাড়িতে বিচিত্র হলে দুজনের মধ্যে আলোচনা করে। They had discussion 4 hours continuously, both of them. C.F. Andrews was with them, only one witness, C.F. Andrews. He was there with them, but no conclusion. The discussion, there's nobody surrendered to anybody. There's a conviction, that is the only thing, that it appears that the sense of this word called spirituality, দুই রকমভাবে চিন্তাধারা ভাবনা এটা ছিল। কিন্তু তার জন্য কিন্তু বন্ধুত্বের অভাব ছিল না, বোথ অফ দেম অত্যন্ত পরস্পরকে ভালোবাসতেন। ওনার যে গান ছিল, একটা গান তো বললাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আরেকটা হচ্ছে জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, এই গানটি উনি খুব ভালোবাসতেন। 1930 যখন উনি আবার জেলে ছিলেন, তখন উনি রবীন্দ্রনাথকে স্মরণ করেছিলেন। রবীন্দ্রনাথ জেলে গেছিলেন, ওখানে গিয়ে জেলে, 1922 হবে, 29 না, জেলে গিয়ে উনি এই গানটি করেন, বলে তুমি ওই গানটি গাও, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় আসো, এই গানটি করেন। গান্ধীজি করলে পরে গান্ধীজি মনে খুব সান্ত্বনা পায় যে এই অদ্ভুত এই গান। দুজনের মধ্যে কীরকম বন্ধুত্ব ছিল, অসাধারণ বন্ধুত্ব দুজনের মধ্যে। তো এইভাবেই উনি ওনার কবিত্বকে শ্রদ্ধা করতেন। উনি বলতেন গুরুদেব, ইনি ওনাকে দিতেন মহাত্মা, এই নাম দিয়েছেন দুজনকে। কারণ ছিল, উনি গুরুদেব কেন বলতেন যে উনি নেচার মানবতা বোধ, উনি মানবতা হচ্ছে সারা বিশ্বের মানবতা, বিশ্বকে উনি ভালোবাসেন, বিশ্বের মানুষকে উনি ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, এতেই উনি গুরু, সবার গুরু, এই জন্য গুরুদেব বলতেন। আর মহাত্মার কাছে উনি মানবতা, এখানেও মানবতা বলেন, ছোটো বড়ো সবাইকে ভালোবাসতেন, এতে উনি মহাত্মা। তার কাছে কোনো এনিমি ছিল না। রবীন্দ্রনাথ বলতেন গান্ধীজির কোনো শত্রু নাই, আমার থাকতে পারে কিন্তু গান্ধীজির কোনো শত্রু নেই। এই জন্য, তার কারণ না, গান্ধীজির নেচার ওরকম ছিল, তাকে গালি দেওয়া কোনো ভাব তো ছিল না। আমরা তো চোখে দেখতে পেতাম মনে। এই যে আমাদের আলোচনাটা কোনো দিনও আমাদের কোনো একটু মানে বলা যে না তুই ভুল বলছো, নেবার কোনো দিনও এরকম করতেন না, হাসতেন, একদম স্মাইল করতেন। আর ওই তাকাতেন নির্মল বোসের দিকে, নির্মল বোস বলতেন যে জানো তুমি কেন হাসে, উনি এনজয় করেন তোমাদের টকটাকে, কথাটাকে উনি এনজয় করেন। এরকম মানুষ ছিলেন গান্ধীজি। রবীন্দ্রনাথের সঙ্গে দুজনের মধ্যে তফাৎ হলো, দুজনের মধ্যে অসাধারণ মিল ছিল, ভাবনা ছিল। রবীন্দ্রনাথ শেষকালে গান্ধীজিকে বলেছিলেন তুমি আমার একটা বিরাট জাহাজ আছে, যার মধ্যে আছে আমার সম্পূর্ণ সম্পত্তি, অর্থাৎ আমার সাহিত্য, আমার শিল্প, আমার ভাবনা, আমার বিশ্বভারতী, আমার শান্তিনিকেতন, তুমি এই দায়িত্ব নাও। গান্ধীজিকে অনুরোধ করেছিল। 1942-তে লাস্ট ভিজিট গান্ধীজি এসেছিলেন শান্তিনিকেতনে দেখা করতে, দুজনের রিকোয়েস্ট করছেন আসতে। তারপর তো উনি চলে গেলেন, রবীন্দ্রনাথ তারপর তো 41-এ মারাই গেলেন, অসুস্থ ছিলেন তখন। দুজনের মধ্যে এত বন্ধুত্ব ছিল। এই জন্য আমরা ভাবি যে দুই মহামানব, দুজনের মধ্যে মতের সামান্য অমিল হলেও দুজনের মধ্যে আলটিমেটলি দেয়ার থটস, দেয়ার মধ্যে কমন সিমিলারিটি,
দুজনের ভাবনার মধ্যে এত মিল, দুজনের ভাবনা দুজনের চিন্তাধারার মধ্যে এত মিল।